হচ্ছে না কিন্তু, ছাড়ুন বলছি, ছাড়ুন। এত সহজে না। এই কথা বলে তের হাত ধরে টানতে টানতে সিয়নহো বাইরে বেরিয়ে এলো। সকালে ঠান্ডা বাতাসে শরীর জড়িয়ে যাচ্ছে, মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ, দুই একটা কাক হেরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলে দেখা মিলবে একটি নদীর। শান্ত নদী ছোট ছোট স্রোতে বয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীর শাখা, তবে জায়গাটা একেবারে শুনশান। এখান থেকে লোকালয় আরো অনেক দূরে। সিয়নহো তের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং তের হাতটা ছেড়ে দিয়ে পিছনে ঘুরে মুচকি হাসলো। ছাড়তে দেখে তে এবার বিস্ময়ে তাকালে সিয়নহো বলল, আচ্ছা আমি ভিতর মতো পালাচ্ছি কেন? ভয় পাই না কি ওই জাঙ্কুককে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা হওয়ার রোগটা বোধহয় আমার উপরে ভর করেছে। তা না হলে আমি কিম সিয়নহো এমন করা তো কথা না। জাঙ্কুক ভাই, কই জাঙ্কুক ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে তে এদিক ওদিক তাকালো, খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাক দিয়ে লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না সিয়নহোর। সে তেকেনে ফিরে যেতে যেতে বলল, চলো ভিতরে গিয়ে অপেক্ষা করি, দেখি কখন আসে তোমার জাঙ্কুক ভাই। আর আমিও রেডি হই তাকে স্পেশাল ভাবে স্বাগত জানানোর জন্য। সিয়নহোকে পাল্টে খেতে দেখে তে পা খাড়া হয়ে তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয় দুরু দুরু বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে সিয়নহোকে বের হতে না দেখে সেখানে সংকাং উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু সিয়নহো গো ধরে রইল সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে সিয়নহোর কথা শুনে সংকাং এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করে বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে সিয়নহো তাকে শুট করবে, না পালালে জাঙ্কুকের হাতে মরতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো সিয়নহোর কাণ্ড কারখানা দেখতে লাগলো। এদিকে সিয়নহো থেকে সোফায় বসে খাবার এনে মুখোমুখি বসলো। টেনশনে চুপসে যাওয়া তের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো, কিন্তু তে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল, খাও। গলা দিয়ে নামবে না, পানি দিয়ে গেল, তবুও খাও। বলছি তো খাবো না। খাবে, খেতেই হবে। এক পর্যায়ে সিয়নহো জোরাজুরিতে বাধ্য হতে মুখে খাবার নিল। তারপর কান্না ভেজে সুরে বলল, ছেড়ে দিন না আমাদের। কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পিছনে পড়েছেন আপনি? আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? তুই কিছু বললো না। ফুপাতে ফুপাতে অন্যদিকে তাকালো। কিছু জিজ্ঞাসা করছি, মুখ খোলো বাবুই। আমি তোমাকে ব্যাক টাচ করতে চাই না। আমার কাছে অহেতুক জেদ করে নিজে সর্বনাশ ডেকে এলো না। তে বুঝলো মুখ না খুলে উপায় নেই, তাই বলল, জিমিন আপু আপনার ব্যাপারে অনেক কিছু জানে। সেগুলো নোট করে ফাইলে রেখেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করা কাজ করতে ভালো লাগে আমার। কি এমন আছে যে ধরতে বারণ করলো? সেটা দেখতে চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর সুগা ভাই একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল আপুকে অগ্নিকন্যা নামে ডাকায়, সেটা শুনেছি। সেই ফাইলে আপনার আবছা ছবিও ছিল। সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয় আর কিছু বলিনি, কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? পাবলিক প্লেসে সিনকেট করবে না ভেবেই মূলত চুপ ছিল। আচ্ছা বাবুই, এখন যদি জাঙ্কুক আসে চলে যাবে আমাকে ফেলে? খারাপ লাগবে না? না, কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু। শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার। আমি আদরও করতে পারি, করে দেখাই। তুই কিছু বললো না, অন্যদিকে তাকালো। ধরো জাঙ্কুক এখানে এলো, এসে তোমার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল। আমি ছটফট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পুরো ক্লিয়ার। তবুও তুমি আমার হবে না বাবুই? একটু ভেবে বলো তো। কেন জানি তোমার সাথে জোরাজুরি করতে ইচ্ছে করছে না আমার। যদি করতো তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায়। জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি। তোমার জেদের কারণে তবু মার খেলে। জেদ করে বড় বড় বুড়ি না ওড়ালে মাটা খেতে না পাখি। এই কথা বলে সিয়নহো প্রায় জোর করে থেকে খাওয়ালো। খুব কাঁদলো, তবু এক প্রকার খাইয়ে ছাড়লো। খাওয়ানোর পর ফিসলে হেসে বলল, আপনজনের মৃত্যুতে কাঁদার জন্য হলো শরীরে এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। এই কথা বলে সিয়নহো হাত নিয়ে এসে সংকাংকে বলল কি কি করতে হবে। সেই অনুযায়ী সংকাং কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে। দূর থেকে অ্যাঞ্জেলা সে কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল, কিন্তু যখন দেখলো ভুল তখন আবার উঠতে লাগলো। সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো তারা ঝাপটে ঝাপটে। এদিকে চলন্ত গাড়িতে বসা জাঙ্কুকের ফোনে তখন আচমকা লোকেশন শো করলো। অবাক হলো, আর অপেক্ষা করার সময় নেই। তখন সিয়নহোর সিগারেট ডোনের কাছে ছিল তারা। এবার গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত সেখানে পৌঁছালো। বাকি বন্ধুদের অ্যালার্ট করলো লি জংসু। জাঙ্কুক গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে গুজে রাখা হাতে নিতে ভুললো না। এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামে লাইসেন্স করা। তার ক্ষিপ্ত হাজার কোটি আর থমথমে মুখ দেখে রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না লি জংসুকে। কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করে জানে সে। তবুও জাঙ্কুকের হাঁটা টেনে ধরে থামালো। তারপর আমতা আমতা করে বলল, ভাই থাম, এত হাইপার হোস না। আমাদের মাথায় রাখতে হবে তুই এখনো ওদের কাছে। একটা ভুল তের বিপদ বাড়বে বই কমবে
করতে হবে আমাদের। মনে রাখতে হবে তীরে এসে তরি ডুবানো যাবে না। জাঙ্কুক থমথমে মুখে চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়ির ভিতরে। কারো পায়ের পদধ্বনি শুনে সিউনহো মুচকে হাসলো। ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখা তীর দিকে। জাঙ্কুক পৌঁছে গেছে, তার লোকেরাও তাকে জানিয়েছে। তবুও চোখে মুখে আতঙ্কের লেশ মাত্র নেই। শুধু একবার সংকাঙের দিকে তাকালে সংকাং হ্যাঁ বোধ মাথা নাড়ালো, অর্থাৎ তার আদেশ মোতাবেক কাজ সম্পূর্ণ করা হয়েছে। ঠিক তখনই সেখানে জাঙ্কুক উপস্থিত হলো। গেট পেরিয়ে গটগটিয়ে ঢুকলো। তে এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকে তাকিয়েছিল। তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাঁধ ভাঙলো। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে, কিন্তু সেটা সম্ভব হলো না। তাই অশ্রু ভেজা চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। হাত মুখ বাঁধা থেকে মেঝেতে পড়ে থাকতে দেখে জাঙ্কুকের বুকে যেন ধস নামলো। সে এগোতেই তে বারবার মাথা নাড়াতে লাগলো। গোগো শব্দ করে কাছে যেতে বারণ করলো। হঠাৎ এমন করাতে জাঙ্কুক কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো সিওনহোর দিকে। টিকা চেপে পিছনে তাক করতে সিওনহো বলল, কিরে থামলি কেন? বুকে পাটা থাকে, প্রাণে ফিরে যা। ফিরবো তো অবশ্যই, তবে তোর হিসাব বরাবর করে। জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তাকালে সিওনহো দু হাতে হাত তালিতে হঠাৎ হো হো করে হাসলো। জাঙ্কুককে উস্কে দিতে আরো কিছু বলল। জাঙ্কুক পুনরায় এগোতে গেলে তে ছটফটানি বেড়ে গেল। অযথায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগলো। জাঙ্কুক শুনলো না বারো। তের কাছে যেতে এগোতেই লি জংসু খেয়াল করলো জাঙ্কুকের পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে। বিনা কারণে তার ফেলে রাখবে কেন? এমন না যে কোনো কাজ চলছে। তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি সত্যি ওটা কারেন্টের তার। হতে পারে এটা সিওনহোর আরেকটা চাল, হতে পারে তাতে কোনো ফাঁদ পেতেছে। লি জংসুকের ধারণা তখন সত্যি প্রমাণ হলো সংকাঙের দিকে তাকিয়ে। ওই ছেলেটাও তাকিয়ে আছে জাঙ্কুকের পায়ের দিকে। জাঙ্কুক কখন তারে পা বাড়িয়ে যাবে আর কার ছক খাবে, এমন ছক যে বাপ ডাকারও সময় পাবে না। অতঃপর তের চোখের সামনে মরবে তের বিশুদ্ধ পুরুষ। তে নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই মিসেস জিসুকে নিয়ে জিমিন ফিরে এলো জীবন নিবাসে। বাড়িতে তখনও থমথমে ভাব, কিন্তু মিসেস জিসুকে দেখে যে মিসেস জিন বা মিসেস জিনি রাগঝাগ করার কথা তেমন কিছুই করলেন না। মিসেস জিসু বাড়ি ফিরে বড় জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতে মিসেস জিন মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরে বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতে হয় তাহলে সে যেন ওয়াদা করে যে সব কাজ করেছে সেই কাজ আর কখনো করে স্পর্ধা দেখাবে না। জীবন নিবাসের চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আবার চলে যাক। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো। এই জন্য পেটের কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন, আমাকে বড় বোনের মতো সম্মান করে। এ হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুখ দেখাবো তা না, সে উল্টো আমাকে মুখ দেখে ঠ্যাং ঠ্যাং করে বেরিয়ে গেল। বড় জায়ের কথা শুনে মিসেস জিসু হু হু করে কেঁদে উঠলেন। অনুশোচনায় যে বৃষ্টিভাবে দগ্ধ হচ্ছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে জাঙ্কুকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। মিস্টার বুগামার লি চ্যাং চেষ্টা চালিয়ে ছুটে চলেছে ওদের উদ্ধার করতে। যে তেকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কি যে হবে বুঝে উঠতে পারছেন না কেউ। এইসব মিলিয়ে পুরো জীবন নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতে সব এলোমেলো, তার উপর জায়ের অভিমানী কথাবার্তা শুনে মিসেস জিসু যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেলেন না। না চাইতেও বসে পড়তে জলদি মিসেস জিন আগলে নিলেন ওনাকে। কাটতে কাটতে দুজা জড়িয়ে ধরলেন। কান্নার মতো বলল, এই বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ, আর না কারো প্রতি কেউ রাগ পুষিয়ে রাখলেন। আর ছলছল চোখে শুধু দেখে গেল 3 মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো আবার যেন জীবন নিবাসের সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনেরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কর্পূরের মতো উড়ে যাক। মাকে বাড়িতে পৌঁছে দিয়ে জিমিন ছুটেছে সুগার পার্টি অফিসে, কিন্তু সুগা সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝুলানো। জ্যাকসন সুগা কোথায় জানে না কেউ। বাংলায় প্রচলিত কথা আছে, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। জিমিন কিম সেয়ংকে নিয়ে সুগার খোঁজ করতে জানা গেল জাঙ্কুকের গোপন ল্যাবের সন্ধান পেয়েছে লি সেয়ংগি, তবে কোনোভাবে ভিতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাস দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপনার চেষ্টা করছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভিতরে ঢুকতে পারে তাহলে জাঙ্কুকের অক্লান্ত পরিশ্রমের ফল লি সেয়ংগি বিনা দিতে হাতিয়ে নেবে, যেখানে লাখ নয় 1000 কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। লি সেয়ংগি যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। তাছাড়া লিসা আছে যে ওই ল্যাবে। লি সেয়ংগি যে পরিমাণে রেগে আছে, লিসাকে হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। তাকে থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এই খবর শুনে জিমি লাগাতার ফোন দিতে থাকলো সুগাকে, কিন্তু সুগা বা জ্যাকসন কেউ কল ধরছে না। এক নাগার কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সুগা। বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি যথেষ্ট। জ্যাকসন ভাই কোথায়? জ্যাকসন, জাঙ্কুকের বাকি ফ্রেন্ডরা সবাই এখানেই আছে। থেকে করছেটা কি? তোর বাপের বাসর সাজাচ্ছে। এই কথা শুনে জিমিন দীর্ঘশ্বাস ছাড়লো। এ ছেলে আদৌ শুধাবে না বোধ হয়, আর তার উপরে রেগে কত কথা শোনাবে এটাও অজানা নেই। এই জন্য সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজে সাবধান। আমি তো গু খাওয়া গরু, বুঝি না কিছু। ফোন রাখ।
এই কথা বলে সুগা গজগজ করতে করতে কল কেটে দিল। জিমিন কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসলো। এর রাত ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে মিস্টার নামজন যে সুগাকে বাড়ি থেকে বের করেছে এ কথা বাড়িতে এসে জানলো সে। কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করে জানে। বাইরের খাবার না খেলে অস্থির অস্থির করে, হোক ডাল ভাত তবুও তার বাড়ির খাবারই চায়। সে যাওয়ার পর কি কিছু খেয়েছে নাকি অমনি ছুটে বেড়াচ্ছে। মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরলো জিমিন। কিমসন পিছন পিছন গিয়ে জিমিনকে বাড়িতে পৌঁছে দিয়ে ছুটলো সুগার কাছে, কারণ সুগা তাকে কল করে পই পই করে বলেছে জিমিন যেন কোনোভাবে এদিকে না আসে। এসব কাজের কাজ কিছু হবে না, কারণ জাঙ্কুকে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। লিসুনকে হাত ভর্তি করে লুট করে নিয়েছে জাঙ্কুকে সব পরিশ্রমের ফল। আর একটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময়ে পৌঁছালেও কেউ লিসাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। লিসার শরীরের এক পাশ ঝলসে গেছে অ্যাসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাই তুল্য জাঙ্কুকের এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি হবে বলা যাচ্ছে না। তার অবস্থা যেমন তেমন, এখন জ্যাকসনকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাওমাও করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে জীবন নিবেশে যা অবস্থা, এখন এসব কথা কাকে বলবে, বরং শুনলে সব আরো ভেঙে পড়বে। আর এদিকে জাঙ্কুক কি করছে, পেয়েছে কিনা, সেসব ভাবলে ওর মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? শুরুতেই জাঙ্কুককে একা ছাড়তে চায়নি সে, কিন্তু জাঙ্কুক বারণ শোনেনি। তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন জিমিনকে বলা মাত্র চলে আসতো ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এই জন্য সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলে গোপন রাখা যায়? যায় না। বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। সুগার ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটলো জীবন নিবাসে। ভোরের আলো ফুটতেই মিস্টার নামজনের কাছে খবর চলে এলো। ওনার পরিচিত এক বিজনেসম্যান সুগাকে ভোর থেকে হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবেই বসলেন দের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে জ্যাকসন এভাবে কাঁদবে কেন? বোনেরা তো ভাইদের কোলে যা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস জিন জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে জিন, দ্রুত চলো। হসপিটালে কেন? আমাদের তেতা বোধহয় ভালো নেই। চলো, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। মেজ বউ ছোট বউকে ডাকো দ্রুত। এই কথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। মিসেস জেন হাত ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদে ফেললেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগে শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুঝে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখলো বড় মা কাছে। মিসেস জেনি মিসেস যিশু নামাজ কোরআন পড়ে হেজাব খোলার সময় পাননি। ওনারা ছুটে এসে দাঁড়াতেই মিস্টার নামজন তাড়া দিল গাড়িতে গিয়ে বসতে। আয়ুকে বললেন নিয়ন্ত্রণ ছবিটার খেয়াল রাখতে। তীর কিছু হয়েছে ভেবে কাউকে বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারা হাওমাও করে কাঁদতে লাগলো সকলে। অগত্যা সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। জাঙ্কুকের দিকে যেতে গিয়ে থামলো দেখে সিওনহো তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বললো যে জাঙ্কুকের রাগের পারদ বাড়লো। সিওনহো যদিও এটাই চাইছিল, কারণ উস্কালে জাঙ্কুক হয় তাকে মারতে আসবে, নয়তো তাকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তারে পা দিলে বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এই জন্যই তো পালানোর মতো বোকামো করলো না। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। এই কথা ভেবে সিওনহো উঠে দাঁড়িয়ে কাঁদছিলেন, হাসি হেসে বলল, কি জীবন, ভয় পাচ্ছিস? কাকে? তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না? গাধা কিংবা গর্তে লুকানো ইঁদুর বলে খুশি হতি? তাই ইঁদুরের গর্ত থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নিব জীবনদের রক্তে দম আছে, আর যদি না পারিস আজকে তোরই সামনে তোরিদের ভাতে পরীক্ষা করব। এই কথা সিওনহোর বলতে দেরি, কিন্তু জাঙ্কুকের এক লাফে তার ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকে এসে সিওনহোর বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে সিওনহো কয়েক পা পিছিয়েও গেছে। জাঙ্কুক তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে যে মুখে থেকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়াতে থেতলে দিতে থাকলো। সেকেন্ডের মধ্যে লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল। জাঙ্কুকের শক্ত হাতের প্যাচে সিওনহো এমন ভাবে আটকে পড়লো যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগলো। জাঙ্কুকের শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে পিস্তলের হাতাতে বুক বরাবর বাড়ি মারতে সিওনহো মেঝেতে ছিটকে পড়ল। এক গরন্দেতের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে রক্তমাখা থুতু ছুঁড়ে তাকালো জাঙ্কুকের দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটে রক্ত মুছে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল তার কপালে। এই দৃশ্য যেন জাঙ্কুকে উন্মাদ করে দিল। ভিতরে থাকা আর একটা সত্তা যেন আজ মুহূর্তে বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল থেকে হিস হিসিয়ে বলল, কালেমা পড়। সিওনহো হাসলো, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসি। তবে কালেমা পড়া তো দূর, সে ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকিয়ে রইল। তারপর থেমে থেমে বলল, তোমার বোন আমার মোহ, আর তুমি আমার অন্ধে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম। বাবুই, তুমি তোমার জাঙ্কুক ভাইকে ফিরে যেতে বলো। থেকে যাও আমার কাছে, আমি শুধরে নেব নিজেকে। তুমি যেমন বলবে আমি সেভাবে নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও, আমার কাছে থেকে যাও প্লিজ।
এই কথা বলে একটু থেকে পুনরায় থুতু ফেলে বলল, আর যদি মারা যাই তাহলে বেঁচে গেলা, আর কোনোভাবে যদি আমি প্রাণে বেঁচে যাই তাহলে তুমি আমরা আবার মুখোমুখি হব। এবার খুটকো ঝামেলা আমাদের মাঝে আসার সুযোগ পাবে না, মিলিয়ে নিও। এই কথা বলে জাঙ্কুকের বুকের নলে চুমু খেতে জাঙ্কুকও টিকার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো। এসে জাঙ্কুকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। টেকা মুরগির মতো ছটফট করলে সিওনো তীর বাঁধন খুলে দিয়ে বলল, এভাবে কাঁদে না পাখি, ও মরে যাচ্ছে যাক, আমি তো আছি, আমি ভালোবাসবো তোমায়। তে কোনো কথা শোনার অবস্থায় নেই। গগন বিদারি চিৎকার করে তার একটা কথাই বলে যাচ্ছে বারবার, আপনারা থামুন, মারছেন কেন ওকে, জাঙ্কুক ভাই। এই কথা বলে সিওনোকে ধাক্কা মেরে জাঙ্কুকের কাছে ছুটে গেল। জাঙ্কুককে ছুতেও পারলো না। তার আগে সিওনো তাকে ধরে বাহু ধরে আগলে নিল। তার ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কান্না থামাতে বলল। ততক্ষণে লি জং-সুক আর জাঙ্কুককে মারতে মারতে শুয়ে ফেলেছে ছেলেগুলো। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে সকলে ছিটকে দূরে গেল। একের পর এক বিস্ফোরণ হতে সিওনো দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও থেকে কাঁধে তুলে নিল। কিন্তু কয়েক পা এগোতে জাঙ্কুক এক পা বাড়াতে সিওনো হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। জাঙ্কুক অপেক্ষা না করে সিওনোর বাবাই শুরু করে দিল। সিওনোর ব্যথাতুর কণ্ঠ শুনে একটু দূরে এগোনো ছেলেগুলো ফিরে আসার আগে তার কপালে পিস্তল হলো জাঙ্কুক। লি জং-সুক নিজে উঠে দাঁড়িয়েছে। সিওনো আটকে গেছে দেখে ঝংকাং ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুট করলো জাঙ্কুকের বুক বরাবর। শুরু থেকে লি জং-সুক খেয়াল করছিল সংকাংকে। এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতে ঘাড় ঘুরিয়ে তাকাতে তার টার্গেট বুঝে লি জং-সুক আর তে দুজনের দৌড়ে জাঙ্কুকে এক ধাক্কা দিয়ে সরালো ঠিকই, কিন্তু গিয়ে বিঁধল তের বাহুতে এবং নিজেকে সামনে না নিতেই ভুলক্রমে পা দিয়ে বসলো কারেন্টের তারে। সেকেন্ডের মধ্যে কারেন্টের শকে শরীর কেঁপে উঠল তের। জাঙ্কুক তার দিকে যেতে গেলে লি জং-সুক জাঙ্কুককে সরিয়ে দিল। চিৎকার করে বলল তেকে এখন না ধরতে, কিন্তু জাঙ্কুক শুনল তো। সে আবার ছুটে যেতে গেলে লি জং-সুক জাঙ্কুককে পিছন থেকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, থাম ভাই থাম, ওকে ধরিস না, তুই মরে যাবি, সুইচ খোঁজ। জাঙ্কুক নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাইকে অবাক করে দিয়ে সিওনহো ঘোরাতে ঘোরাতে গিয়ে সুইচ অফ করে দিল। তে ধপ করে পড়লো মেঝেতে। লি জং-সুক কোনোভাবে জাঙ্কুককে ধরে রাখতে পারছে না। চিৎকার করে জাঙ্কুক তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে জাঙ্কুক লি জং-সুককে ধাক্কা মেরে দৌড়ে গেল তের কাছে। মাথাটা তুলে নিল নিজের কোলে, গাল চাপড়ে ডাকতে থাকলো করুণ সুরে। কিন্তু ততক্ষণে তের চোখ বুজে গেছে। শক্ত মেঝেতে আছড়ে পড়ে কপালে সবুজ কালশিটে পড়ে গেছে। সে আবার ডাকলো, এই এই উঠনাতে, এতে আমি ডাকছি তো নাকি, খবরদার বলছি অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারবো কিন্তু। এই কথা বলে হঠাৎ খেয়াল করলো তে শ্বাস নিচ্ছে না। দু হাত দিয়ে বুকে চাপ দিলেও কাজ হলো না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশন করলো। আবার ডাকলো, তে এতে দেখ না আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই? কেন, আমাকে জানানোর সব মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তো স্বপ্নের দেশ নরওয়েতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙের আকাশ দেখবি। আমি এসেছি তো, তাকা প্লিজ, একবার তো তাকা। ভেজা কণ্ঠে কথা বলে জাঙ্কুক থামলো। জোরে জোরে কবার শ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় তার কপালে খুব যত্ন করে আদর রেখে দিল। এটা করতে গিয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়লো অবচেতন তের গালে। কত যত্নে হাত বুলালো গল গল করে রক্ত বের হাতের বাহুতে। কাপা কাপা হাতে সে সেখানে রুমাল বাঁধলো। তারপর থেকে কোলে তুলে নিয়ে বিড়বিড় করে বলল, তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার আছে বল? নেই তো, একদমই নেই। খবরদার মরা পায়তারা করবি না, যদি করিস তবে জেনে রাখ, তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের। এ কথা বলে তালমাতাল পায়ে তেকে নিয়ে বেরিয়ে এলো। লি জং-সুক নিজেও বেরিয়ে এলো জাঙ্কুকের পিছনে পিছনে। অতঃপর তারা গাড়িতে করে ছুটলো আশেপাশের হসপিটালে। বিপদের দিনে নাকি বিপদ না এলে বিপদ মানায় না। ছোটখাটো হসপিটালে যা সন্ধান পেয়েছিল সেখানে নাকি ডাক্তার থাকে না, এখনো নেই। নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন, তাদের কিছু বললে গুরুত্ব তো দিলই না, মুখ বাঁকিয়ে ফোন টিপায় মনোযোগ দিল। অন্য সময় হলে এদের সাইজ করে তবেই জাঙ্কুক বের হতো, কিন্তু হাতে সময় নেই দেখে লি জং-সুক জেট হসপিটালের মাঠে আনার ব্যবস্থা করলো। জেটের চালক আশেপাশে থাকায় দ্রুত চলে এলে তারা উড়াল দিত ঢাকার পথ ধরে। এইটুকু সময় জাঙ্কুক থেকে এমন ভাবে তার বাহু ধরে আগলে রাখলো যেন ছাড়লেই সে হারিয়ে যাবে। অতঃপর তারা ঢাকায় নিজস্ব হসপিটালে পৌঁছাতেই ডাক্তার নার্সরা ছুটে এলো। স্ট্রেচারে থেকে শুয়ে ছুটে গেল ওটি রুমে। বন্ধ ওটি রুমের দরজার দিকে একবার তাকিয়ে তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে। তারপর বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করবি না, ভুলেও না। আমি কিন্তু এই ফাজলামো মোটেও বরদাস্ত করবো না, কেননা আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন। আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকু প্রয়োজন। যদি এর বিপরীত কিছু ঘটেও তবে আমি আমার জীবনের মায়া করবো না, একটু করবো না। বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলিয়ে নিস, তোর অনুপস্থিতিতে জাঙ্কুকের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কিনা, আমি রাখি কিনা। আমি মুখে বলছি ভালোবাসি না, বাঁচবো না, তবে ছেড়ে থাকার কথা একবারও বলিনি। বলবোই বা কিভাবে, ছেড়ে থাকতে পারলে তো। জাঙ্কুক, আব্বা আমার।
দোতলার ওটি রুমের সামনে দাঁড়ানো জাঙ্কুক কারো বিস্ময় ভরা কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালো। তার থেকে দুহাত দূরে মিসেস জেনি ইয়ঞ্জুন সোবিনের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে আছে, চোখে হতবাক চাহনি। জাঙ্কুক এখানে কেন, কখন এসেছে, একা কেন এসেছে, যখন তাদেরকে জানালো না কেন? এই কথা চিন্তা করে উনি দ্রুত জাঙ্কুকের দিকে এগিয়ে গেলেন। পুনরায় জিজ্ঞাসা করার আগে লি জংসুক এসে কিছু বলতে জাঙ্কুক ওনাকে দাঁড়াতে বলে দ্রুত পায়ে কোথায় যেন চলে গেল। উনি এবার আশেপাশে তাকালে একজন নার্স বলল, ওনার পেশেন্ট তো। বাকি কথা বলার আগে ওনারা দাঁত পড়তে উনিও চলে গেলেন। মিসেস জেনি হতবাক হয়ে তাকিয়ে রইলেন শুধু। ওনারা খবর পেয়ে সকালবেলা হসপিটালে ছুটে এসে লিসার ঘটনা জেনেছে। সুগার রাত থেকে লিসা নামের মেয়েটার জন্য ছোটাছুটি করছিল তাও জানা গেছে। আর মেয়েটাকে জ্যাকসন যে মেয়েটার প্রতি কতটা দুর্বল সে ঘটনা স্পষ্ট। কাউকে বাড়তি করে কিছু বলার প্রয়োজন পড়েনি। ছেলের বিপদের খবর শুনে রাত বলে কিছুক্ষণ আগে মিসেস রোজ ছুটে এসেছেন। এসে ছেলেকে বুকে ঝাপটে ধরে বলেছে, সবকিছুর মালিক আল্লাহ, ধৈর্য ধরো বাবা, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। জ্যাকসন মায়ের হাত আঁকড়ে ধরে কোনো কথা বলতে পারেনি, অঝরে কেঁদেছে শুধু। তারপর সবাই মিলে ছেলেটাকে কত করে বোঝালেন। ওনারা এতক্ষণ তিনতলার ওয়েটিং রুমে বসেছিলেন, মেয়েটার একটা ভালো সংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন। কিন্তু লিসাকে নিয়ে ডাক্তার কোনো রকম আশার সংবাদ দিতে পারেনি। বাঁচবে নাকি মরবে তাও বলেনি, শুধু এইটুকুই জানিয়েছে তার শরীরের চামড়া এমন ভাবে ঝলসেছে সেটা পূর্বের মতো কখনোই হবে না। এই কথা শুনে জ্যাকসন মলিন হেসে জবাব দিয়েছে, চেহারা নিয়ে চিন্তা নেই, সে বাঁচবে তো, পারলে তাকে বাঁচান। এই কথা শুনে ডাক্তার কিছুক্ষণ ছেলেটার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চেপে স্থান ত্যাগ করেছে। ওনারা এসেছিলেন খুব সকালের দিকে, এখন বাজে বেলা 12টা। এত বেলা হয়েছে অথচ কারো গলা দিয়ে পানিটুকু অব্দি নামেনি। সবাই শুকনো মুখে বসে ভালো একটা সংবাদের আশায়। এদিকে সবার কান্নাকাটি মন খারাপ দেখে ইয়ঞ্জুন সোবিনও কাউকে কিছু বলার সাহস করতে পারেনি। সুগাও নেই, তারা হসপিটালে এসে তাকে দেখতে পায়নি। এতক্ষণ না খেয়ে সোবিন ইয়ঞ্জুনকে খোঁচা মেরে দৃষ্টি আকর্ষণ করলো। ইয়ঞ্জুন তাকালে মিনমিন করে মায়া মায়া স্বরে বলল, ভাইয়া আমার না পেট ব্যথা করছে, বোধহয় ক্ষুধা লেগেছে, কিছু মিছু খেলে বোধহয় ভালো লাগতো। ভাইয়ের ক্ষুধা লাগার কথা শুনে ইয়ঞ্জুন সবার দিকে তাকালো। এবার কি হবে, ভাই খেতে চাইছে, খাবার কোথায় পাবে? একটু দূরে ফিল্টারে পানি খাওয়ার ব্যবস্থা দেখে এক গ্লাস পানি এনে ভাইকে দিল। কিন্তু পানি খেয়ে ক্ষুধা যেন মাথা চাড়া দিয়ে উঠলো, গা গোলাতে লাগলো। এই কথা ইয়ঞ্জুনকে জানালে ইয়ঞ্জুন করুণ চোখে ভাইয়ের দিকে তাকালো, মাথায় হাত বুলিয়ে দিল। সে তো টাকা নিয়ে আসেনি, কিছু টাকা থাকলে দৌড়ে গিয়ে কিছু মিছু এনে ভাইকে দেওয়া যেত। আয়ু জিমি নাপুকেও আশেপাশে দেখছে না। জ্যাকসন ভাইয়ের মন খারাপ, কার কাছে টাকা চাইবে? এই কথা ভাবতে ভাবতে বড়দের দিকে তাকাতেই দেখে তার তিন মা তাদের দিকে তাকিয়ে আছে। দূর থেকে বুঝে গেছে ঘটনা। সন্তান যতই বড় হোক, মুখে কিছু না বলো, কিন্তু মুখ দেখে মনের কথা বোঝার ক্ষমতা শুধু মায়েদেরই আছে। ওনাদের তাকাতে দেখে ওরা দুজন একটু লজ্জা পেল। নাকের ডগা থেকে চশমা ঢেলে ঠিকঠাক করে নড়ে চড়ে বসলো। তখন মিসেস জেন ওনার পাশ থেকে টাকা বের করে মিসেস জেনের হাতে গুজে দিয়ে বললেন, তোরা কি আজকাল কেন হবে না মেঝো? বাচ্চা দুটো না খেয়ে আছে, সেটাও খেয়াল করিসনি তুই? একজন খেতে বসে সে যে উঠে গেল আর খোঁজ নেই। বাইরের লোক চিন্তা করছে একটা ফোন করে জানাবে, তাও করছে না। আরেকজনকে হসপিটালে এসেও দেখতে পেলাম না। জ্যাকসনটাকে কি বলবো বুঝতে পারছি না। সব কথা একসাথে আমার জান ভাজা ভাজা করতে উঠে পড়ে লেগেছে। কান্না ভেজা কণ্ঠে কথা বলতে বলতে ওনার গাল করে অশ্রু নামলো। জায়ের কথা শুনে মিসেস জেনি মুখ কাচুমাচু করলেন। মনে ঠিকই আছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। আর জানেননি এই অবস্থায় টাকা চাইতে নিজে বিবেকে পাচ্ছিল। তবে টাকা পেয়ে বসে না থেকে ইয়ঞ্জুন সোবিনকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেলেন। বাচ্চা দুটোকে পেট পুরে খাওয়ালেন, শুকনো কিছু খাবার কিনে নিলেন, দুটো স্যালাইন কিনে ইনটেক পানির বোতলের ক্যাপ খুলে গুলিয়ে নিয়ে ফিরে এলেন। এইটুকু সময়ের মধ্যে লিফটে কি সমস্যা হয়েছে কে জানে। তাই ভিড় এড়িয়ে দোতলার সিঁড়ি পেরিয়ে তিনতলার সিঁড়িতে পা দিতেই পা থমকে দাঁড়িয়ে গেলেন। পরিচিত কাউকে দেখলেন ভেবে এগিয়ে গিয়ে দেখলেন পিছনে ঘুরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অবাক হলেন তাকে দেখে। তারপর বিস্ময় ঠেলে ডেকে ফেললেন জাঙ্কুককে। একটু পর জাঙ্কুক ফিরে এলে উনি জাঙ্কুকের মুখে মুখে হাত বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, আব্বা, আব্বারে কি হয়েছে তোর? কিভাবে এত ব্যথা পেলি? রক্ত কেন তোর গায়ে? তে আমার তে কোথায়? কোথায় রেখেছিস মেয়েটাকে? জাঙ্কুক ব্যাকর স্বরে মেজমাকে কথা বলতে দেখে হাত ধরে থামালো। এইটুকু কথা বলতে বলতে হাঁপিয়ে গেছেন, রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। জাঙ্কুক ওনাকে ধরে পেতে রাখা চেয়ারে বসালো, ওনার হাতে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে ওনাকে খাওয়ালো। তারপর স্বাভাবিক হলে জাঙ্কুক জানতে চাইলো উনি এখানে কেন। মিসেস জেনি যতটুকু জানেন সেটাই জাঙ্কুককে জানালেন। বাইরের লোক জানে না জাঙ্কুকের গোপন ল্যাব সম্পর্কে, তাই লুটপাট হওয়ার ঘটনাও অজানা। জ্যাকসনের পছন্দের মানুষ এইটুকু জানে ওনারা। কিন্তু জাঙ্কুক ঠিকই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিল। সে কয়েকবার ঢোক গিলে বন্ধ অতির দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অসহনীয় যন্ত্রণায় জর্জরিত হওয়া বুকটায় যেন নতুন করে কয়েক টন পাথর এসে জমা হলো। চোখের তারায় ভাসলো জ্যাকসন আর লিসার মুখ।
এরই মধ্যে ইয়ঞ্জুন ছবিন কখন তিনতলায় ছুটে গিয়েছে খেয়াল করেনি তারা। দুজনে দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে এনেছে। জাঙ্কুক হসপিটালে শুনে সবাই এসে তাকে ঘিরে ধরলো। মিসেস জিন কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল দিয়ে যত্ন করে ছেলের মুখ মুছে দিলেন, কপালে চুমু খেলেন। জাঙ্কুকের গায়ে রক্ত আর ছোট ছোট আঘাতের চিহ্ন দেখে সকলের নেত্রকোনা ভিজে উঠলো। ছেলেটা কত ব্যথা নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। মিসেস জিন একটু দূরে চোখে আঁচল চেপে ধরে নীরবে কেঁদে যাচ্ছেন। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে দেখলেও কিছু বলল না। তখন অতির দরজা খুলে ডাক্তার হন্য হয়ে বেরিয়ে এলেন। গলা খাকারি দিয়ে জাঙ্কুককে বললেন, মিস্টার জন, সরি টু সে পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন, কোনোভাবে হার্টবিট স্বাভাবিক হচ্ছে না। গুলি কারেন্টের শক একসাথে হয়, তার অবস্থা ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। বুলেট বের করা হয়েছে, তবে গুলির কারণে শরীর দুর্বল ও রক্তক্ষরণের জন্য অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে কারেন্ট শকে ওর অবস্থা আরো শোচনীয় হচ্ছে। আসলে যা অবস্থা যখন তখন তার হৃদযন্ত্র থমকে যেতে পারে। প্রস্তুত থেকেও ইয়াং ম্যান। এই কথা বলে ডাক্তার নার্সের দিকে তাকালে নার্স কাগজ কলম এগিয়ে দিলেন। জাঙ্কুক সেটা হাতে নিয়ে দেখলো বন সই করতে হবে। জাঙ্কুক হতভম্ব হয়ে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। মানে কি কিসব আবল তাবল বলতে শুরু করেছে এই ডাক্তার? ওদিকে ডাক্তারের কথা শুনে সকলে কাঁদতে শুরু করেছে। মিসেস দিসে দৌড়ে এসে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু উনি একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। হাওমা করে কেঁদে গেলেন। জাঙ্কুক কম্পিত হাতে কাগজটার দিকে তাকিয়ে রইল। কার দায়িত্ব কাঁধে নিতে পারলো না, কাবির নামে তার নামের পাশে ওর নাম জোড়াতে পারলো না, অথচ তার জন্য নাকি বন্ডে সাইন করতে হবে। এই দিনটাও দেখতে হলো। ব্যানার্জি তাকে এই পর্যায়ে এনে দাঁড় করালো। এতবার করে বললো ছেড়ে যাওয়ার আয়োজন না করতে, সে সেটাই করছে। কোনো মানে হয় এসবের? কোথায় সুগা? আসছে না কেন? আদরের বোনকে সে কিছু বলছে না কেন? তাকে কি আবার চালাকাট হাতে নিতে হবে? অন্যদিন না হয় তার প্রতিটা কথায় ধাপে ধাপে অবাধ্য হয়, তাই বলে আজও হবে? হতে হবে। নিজের কথা শেষ করে ডাক্তার দাঁড়ালেন না। নার্সকে সাইন নিতে বলে ওটিতে ঢুকে গেলে। জাঙ্কুক অনড় হয়ে এখনো তাকিয়ে আছে কাগজটার দিকে। ছাত্র জীবন কিংবা পেশাগত দিক থেকে এই অবধি সে অসংখ্যবার কাগজে সিগনেচার করেছে। নামি দামি কাগজ সিগনেচার করায় আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হয়েছে, তবে কখনো এমন লাগেনি বুকের ভিতরে এভাবে দুমড়ে মুচড়ে পলায়নকারী ঝড় ওঠেনি। অথচ আজ হাতে চলছে না। কাগজটা মনে হচ্ছে কয়েক টন ভারী। ধরে রাখতে মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি শুষে দিচ্ছে। কয়েক হাত দূরে দাঁড়ানো মিস্টার নামজন ছেলের মনের অবস্থা বুঝে এগিয়ে এলেন। তাদের হাত রাখলে জাঙ্কুক বাবার দিকে তাকালো। বাবাকে দেখে জাঙ্কুকের ইচ্ছে করলো ছোটবেলার মতো করে অভিযোগ করতে, কিন্তু এখন তো সেসব সাজে না। সে যদি বলে ভাঙুর মানুষটা আরো ভেঙে পড়বে। তবে সে কিন্তু ঠিকই বুঝতে পারছে বাবার ভিতরটা চলে যাচ্ছে। জ্বলবেই তো, তেতো ওনার কলিজা। দাদির মতো টকটকে গায়ের রং আর কিছুটা মুখের আদর পাওয়াতে ভালোবাসাটা যেন আরেক দফা বেশি। ভালোবাসার জেদ ধরে অভিযোগ করলেও যে খাটবে না তা খুব ভালো করে জানে সে। এদিকে ছেলের মুখ দেখে মিস্টার নামজন কিছু বলার ভাষা পেলেন না। অগত্যা উনি কাগজটা নিজের হাতে নিয়ে দিক বেদিক না তাকিয়ে সিগনেচার করে দিলেন। না সেটা নিয়ে স্থান ত্যাগ করলেন। এদিকে ঝামেলার মধ্যে তিনতলা থেকে খবর এলো লিসার অবস্থা আরো খারাপ। অসহ্য জ্বালা পোড়া কাটা মুরগির মতো ছটফট করছে বেচারি। কখনো মাকে ডাকছে, কখনো বাবাকে, কখনো বা আল্লাহকে। একদিকে লিসা কাঁদছে আর একদিকে তার কান্না দেখে জ্যাকসন কাঁদছে। ওদের কান্না দেখে মিসেস রোজ বিপদ কাটার দোয়া পড়েই যাচ্ছে। দোয়া পড়তে পড়তে ওনার চোখ দিয়ে ঝরছে অশ্রুধারা। লিসার কথা শুনে জাঙ্কুক আর দাঁড়ালো না। মিস্টার নামজনকে এখানে থাকতে বলে দ্রুত পায়ে গেল তিনতলায়। নিজে ডাক্তারের সাথে কথা বললো। সরাসরি জানতে চাইলো বেশ চিকিৎসা এখানে সম্ভব কিনা। যদি হয় তাহলে রাখবে, নয়তো ইমার্জেন্সি দেশের বাইরে পাঠিয়ে দেবে। বসে থাকার সময় কারো হাতে নেই। অতঃপর ডাক্তারের সাথে ফাইনাল কথা বলে জাঙ্কুক বাইরে এলো। জ্যাকসন দু হাতে মুখ ঢেকে চুপ করে বসে আছে। তার হাতের কবজি গড়িয়ে অশ্রুপাতে গড়িয়ে যাচ্ছে। জাঙ্কুক সুগা কখনোই কোনো ভাই বোনের কান্না সহ্য করতে পারে না। কেউ কাঁদলে ইচ্ছে করে যত কষ্টের হোক সব আবদার পূরণ করে হাসি ফোটাতে, কিন্তু এই মুহূর্তে জ্যাকসনের হাসি ফোটাতে অক্ষম সে। ওর হাসির কারণ যে বেডে শুয়ে ছটফট করছে। জাঙ্কুক ইচ্ছে করে লিসাকে দেখতে গেল না, কারণ এই অবস্থায় তার কাছে যাওয়াটাও ঠিক হবে না। তবে দূর থেকে দেখতে গিয়ে লিসার চোখে চোখ পড়ে গেল। লিসা জ্যাকসনকে খুঁজছিল, কিন্তু জাঙ্কুককে দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেললো। দুহাত জোর করে ক্ষমা চাইলো, কারণ সে জাঙ্কুকের এতদিনের পরিশ্রম রক্ষা করতে পারেনি। জাঙ্কুকের ল্যাপটা আমানত হিসেবে পেয়ে সে আমানত রক্ষা করতে। তাকে কাঁদতে দেখে জাঙ্কুক ঠোঁটে হাসি আটলো। ঠোঁটের কাছটায় দু আঙ্গুলের সাহায্যে হাসতে ইশারা করলো। কাঁদতে বারণ করলো, ধৈর্য ধরতে বললো। ইশারায় বোঝালো আবার নতুন করে তৈরি করবে। লিসা বুঝলো সবই, তবে তার কান্নার বেগ বাড়লো। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে জাঙ্কুক পুনরায় বোঝালো সে সর্বদা আছে তার পাশে। মায়ের মতো এতদিন খেয়াল রেখেছে, প্রাণ থাকা অবধি সেভাবেই দেখবে। সে যেন না কাঁদে, ল্যাবের জন্য না কষ্ট পায়। তাকে সুস্থ হতে হবে। জ্যাকসনের মুখে হাসি ফোটাতে হলেও তাকে কষ্ট সামলে উঠতে হবে। জাঙ্কুক যতটুকু পারে বোঝালো লিসাকে। তারপর লিসা থেকে বিদায় নিয়ে সরে গিয়ে জ্যাকসনের কাছে গেল। আস্তে করে কাঁধে হাত রাখতেই জ্যাকসন অশ্রু ভেজা লাল বর্ণ চোখে তাকালো। এই সময় জাঙ্কুককে দেখে জ্যাকসন ঢোক গিলে উঠে দাঁড়ালো। তারপর কি ভেবে চট করে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তারপর কাঁদতে কাঁদতে বলল,
মাফ করে দে ভাই, আমরা তোর আমানত রক্ষা করতে পারিনি। আমার লিসা ভালো নেই ভাই, ওকেও মাফ করে দে। জাঙ্কুক থমে দাঁড়িয়ে আছে, সে জ্যাকসনের কষ্টটা ফিল করতে পারছে। একই পথের কিনারায় দাঁড়িয়ে আছে দুজন, কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকারও সময় নেই, বরং এক একটা মুহূর্ত এখন অনেক দামি। সে জ্যাকসনকে বুক থেকে সরিয়ে বলল, লিসাকে নিয়ে চলে যা, 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়বি তোরা, প্রস্তুত হ। এই কথা বলে জাঙ্কুক তাকালো মিসেস রোজের দিকে, তারপর ওনার সামনে হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো ধরে বিনয়ী সুরে বলল, ছেলের বিপদে যদি মা পাশে না থাকে তাহলে কে থাকবে বলো তো? এতিম মেয়েটার পৃথিবীতে কেউ নেই, তুমি তো মা, তোমার শক্তিশালী দোয়ায় মেয়েটা বেঁচে ফিরতেও পারে। ফুপি, তুমিও যাও ওদের সাথে। মিসেস রোজ মলিন হেসে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু এঁকে দিলেন। দূরে থাকলেও বাড়ির সব ঘটনা ওনার কানে পৌঁছায়, সবই জানেন তিনি। তেরি মরণ দশায় শক্তপোক্ত ছেলেটার হাল দেখে কেন জানি খুব করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, এতদিন এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলিস আব্বা? একদিনে এই কি হাল তোর? নিজের বুকে লাভা জমে ছোট ভাইয়ের বুকের ব্যথা কমাতে ছুটে এসেছিস, তার পাশে ছায়া হয়ে দাঁড়াচ্ছিস। অসুস্থ মেয়েটা যে ক্ষণে ক্ষণে বাঁচার হাত ছেড়ে দিচ্ছে, দূরে দাঁড়িয়ে এভাবে মনোবল বাড়াচ্ছিস। এক শৈলে কত রূপ দেখাবি বাবা, এত ধৈর্য শক্তি কোথায় পেলে? ছোট জাঙ্কুকটা এত বুঝদারি বা কবে হলো? জীবন যে সত্যি রত্ন করবারে। এই পরিস্থিতিতে এইসব কথা বড় বেমানান, তাই কথা পারলেন না। জাঙ্কুকের ফোনে কল এলে সে কল রিসিভ করতে ইউনো বলল, আব্বু আম্মু বর্তমানে বিডিতে আছে, সিঙ্গাপুরের বাসাটা ফাঁকা পড়ে আছে। আম্মু শখের বাড়ি, ছাদ বাগান ভাড়াটিয়ারা যদি নষ্ট করে তাই ভাড়া দিয়ে আসেনি, টেক কেয়ারের জন্য শুধু দুজনকে রেখেছে। ফুপিমা ওখানে গিয়ে আমাদের বাড়িতে থাকবে, তুই ওনাদের পাঠিয়ে দে, আলাদা করে হোটেল ফোটেলের ঝামেলা যেতে হবে না। তাছাড়া হসপিটাল আমাদের বাসার কাছে, তা তো জানিসই। তবুও কাহিনী করিস না, যা বলছি শোন, আমি যেভাবেই হোক চাবি পাঠিয়ে দিচ্ছি। আর জ্যাকসনকে বল আমরা সবাই আছি, ভেঙে পড়লে হবে না, ও ভেঙে পড়লে লিসা হাল ছেড়ে দিবে। এ ভালো নেই, দোয়া করিস। এই কথা বলে জাঙ্কুক কল কেটে জ্যাকসনের কাঁধে একবার হাত রেখে দোতলায় চলে গেল। গিয়ে দেখে সুগা হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে, তাকেও থামিয়ে শান্ত করলো। তারপর ইমার্জেন্সি ভাবে লিসাকে দেশের বাইরে পাঠানোর বন্দোবস্ত করে ফেললো। সব ঠিকঠাক করতে করতে ঘন্টা 2 পার হয়ে গেল। অতঃপর জ্যাকসন সবার দোয়ানে পাড়ি জমালো দেশের বাহিরে। প্রতিটা মানুষের জীবনে পালাক্রমে 2টো কালের নিয়ম নির্ধারিত থাকে, সুখকাল কখনো বা দুঃখকাল। সময় নির্ধারিত করে দেয় সে কালের হিসাব। জীবন সেই কালের উপর ভর দিয়ে ধীরে ধীরে বয়ে যায় নিজ নিয়মে নিজ গতিতে। বর্তমানে জাঙ্কুকের সময়টা বোধহয় দুঃখকালের কবলে, নতুবা একসাথে এত খারাপ সময় তার জীবনে কখনো আসেনি, কখনো এত দিশাহারা বোধ করেনি, এতটা অস্থির হতে দেখেনি। আর তার খারাপ সময়টাতে তার বন্ধুরা অদৃশ্যভাবে আগলে রাখতে উঠে পড়ে লেগেছে। তারা যখনই শুনেছে জাঙ্কুকের ল্যাবে হামলা হয়েছে, তখন থেকে ফুঁসে উঠেছে। প্রত্যেকেই নিজেদের ক্ষমতা কাজে লাগাচ্ছে, কেননা জাঙ্কুকের তিলে তিলে করা পরিশ্রম প্রাণ থাকতে এই দেশের বাইরে যেতে দিবে না। দিবে না মানে কোনোভাবেই না। আর এর জন্য সর্বপ্রথম লি সঙ্গীর দেশের বাইরে যেতে না পারা সব ব্যবস্থা করেছে। ল্যাব থেকে বেরিয়ে যে রাস্তা ধরে লি সঙ্গীর লোক গেছে, ফুটেজ কালেক্ট করে তাদের ধরেছে, কারণ তাদেরকে ধরলে জানা যাবে তাদের লিডারের অবস্থান। গতকাল রাত থেকে ইউনো চ্যানুয়েল আর তাদের সাথে রয়েছে জাঙ্কুকের আরেক ছায়া সুগা, যার কাছে পৃথিবী উল্টে যাক, তার পরিবার তার ভাই বোনটা ভালো থাক। যখনই তার কানে পৌঁছেছে জাঙ্কুকের এত বড় ক্ষতির কথা, তখন থেকে সে যেন খেপাসার, মুখের ভাষা লাগাম ছাড়া রাগ আকাশচুম্বী। এই সঙ্গীকে গুটিয়ে সমস্ত ফর্মুলা না হাতানো অব্দি সেও থামবে না। তবে তের কথা শুনে ছুটে গিয়ে একবার দেখে পুনরায় ফিরে এসেছে। লি জং সুককে জাঙ্কুকের কাছে থাকতে বলে চ্যানুয়েল, ইউনো, সুগা এই 3 জন গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। জাঙ্কুকের ল্যাবে থাকা প্রতিটা জিনিস তারা সরিয়ে ফেলেছে। লি সিয়ংগি শুধু বেশি বাজেটের ফর্মুলা হাতিয়েছে, বাকি আছে যেগুলো সেগুলো খবর জানে না। জাঙ্কুক বিপদে সেও জানে, আর আবার ফিরেও আসতে পারে। বাঙালি কিংবা অবাঙালি, রক্তে মাংসে গড়া মানুষের মনে তো লোভ থাকবে, আর এই লোভ কারো বিপদ মানা তো দূর, বরং আরো বিপদে ফেলে তার স্বার্থ হাসিলে উঠে পড়ে লাগবে, যেটা সিওনকে কাজে লাগিয়ে লি সঙ্গী করতে চাচ্ছে। থেকে কিডন্যাপ জাঙ্কুকের উদ্ধার করা, এইসব এক একটা প্ল্যানের অংশ, যাতে জাঙ্কুক তের দিকে ব্যস্ত থাকে আর এই সুযোগে লি সঙ্গী ফর্মুলা হাতিয়ে সরে পড়তে পারে। এই অবধি তাদের 2টো প্ল্যানই সাকসেস। এখন দেশের বাইরে যেতে পারলে জাঙ্কুকের আর কিছুই করা থাকবে না। কিন্তু জাঙ্কুক তো একা নয়। জাঙ্কুক যেমন কারো বিপদে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকে, তেমন তার বন্ধুরাও। তারাও দেখিয়ে দিবে জাঙ্কুক একা নয়। তারা বন্ধুরা ছিল, আছে, দেহে প্রাণ থাকলে ভবিষ্যতেও থাকবে। এদিকে তারা যে এসব করছে জাঙ্কুক জানে না, কারণ সকাল থেকে জাঙ্কুক হসপিটালের এদিকটা সামাল দিচ্ছে। তার বর্তমান অবস্থা তাকে দিশাহারা করে তুলেছে। লিসার চিকিৎসা নিয়ে আপাতত চিন্তা নেই, কারণ তাকে বেস্ট চিকিৎসা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন লিসা যদি জীবনে থাকে, তার 4 আঙ্গুলের কপালে যদি সুখ থাকে, জ্যাকসনের ভালোবাসার যদি জোর থাকে, তাহলে তারা ফিরবে। ফিরতে তাদের হবে। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে হলো সন্ধ্যা। পরিবারের সকলে এখনো সেভাবেই বসে আছে। কারো দেহে যেন প্রাণ নেই, চোখের কোল ভেজা, অসহায় মুখ। একে ওটি থেকে বের করে আইসিইউতে রাখা হয়েছে।
মাগরিবের আজানের পর পর লি জংসুক এসে জাংকুকের পাশে দাঁড়ালো। তার কপালেও ব্যান্ডেজ, মুখ জুড়ে ছোট বড় আঘাতের চিহ্ন। সে জাংকুককে এখনো আগের বেশে দেখে দীর্ঘ শ্বাস ছাড়লো। হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। জাংকুক আইসিউর সামনে থাকা চেয়ারে বসেছিল। তাকে জোর করে কেউ কিছু খাওয়াতে পারেনি আর না বাড়িতে পাঠাতে পেরেছে। জাংকুক উঠছে না দেখে লি জংসুক জোর করে দাঁড় করিয়ে খেলে ফ্রেশ হতে পাঠালো। লি জংসুক চেঁচিয়ে বলল, একেবারে শাওয়ার নিতে, তাহলে শরীরটা হালকা লাগবে। জাংকুক হ্যাঁ না কিছুই বলল না, শুধু লি জংসুককে এখান থেকে নড়তে বারণ করে ফ্রেশ হতে গেল। সে যেতে লি জংসুক আয়ো জিমিন ইয়নজুন সোবিনকে দেখে কিছু যুক্তি পরামর্শ করে যে যেভাবে ছিল সেভাবেই বসে পড়ল। জাংকুক যত দ্রুত সম্ভব শাওয়ারে ফ্রেশ হয়ে ফিরে এলো। এসে বসতে ইয়নজুন সোবিনকে জাংকুকের কাঁধ ঘেঁষে বসলো। জাংকুক তাকাতেই সোবিন মলিন মুখে মাথা নিচু করে নিল। তাতে শুকনো মুখ দেখে জাংকুক বলল, কিছু খেয়েছিস? তারা দুজনে নাপতক মাথা নাড়ালো। তারপর মিনমিন করে বলল, না, তুমি খাইয়ে দাও। আজকে নিজে হাতে খা ভাই, বাড়ি গিয়ে আমি খাইয়ে দিব প্লিজ। ইয়নজুন সোবিন দুজনের দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে খাবার খেতে চলে গেল। লি জংসুক জাংকুকের সাথে কথা বলছিল, তখন হঠাৎ তারা এসে দুপাশে দাঁড়িয়ে ছোট ছোট খাবারের লোকমা বানিয়ে জাংকুকের মুখের সামনে বাড়িয়ে দিল। জাংকুক মলিন হেসে ওদের বলল, আমি পরে খাবো, তোরা খা। বড় মা বলে কেউ খাবারের লোকমা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে নেই, তাহলে ভাত রাগ করে, তারপর মরে গেলে সেই ভাত ভীমরুল হয়ে হুল ফুটিয়ে দেয়। ইয়নজুন কথা শেষ করতেই সোবিন তার লোকমাটা আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, তে আপুই কি শুধু তোমাকে ভালোবাসে? আমরাও তো বাসি, খাও না ভাইয়া, একটু খাও। তুমি না খেলে তে আপু সুস্থ হয়ে যখন জানতে পারবে তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদের উপর খুব রাগ করবে। জাংকুক চুপ করে আছে দেখে মিসেস এগিয়ে এলেন। ছেলের মাথায় বুকে পিঠে হাত বুলিয়ে কান্নারত স্বরে খেতে বললেন। জাংকুক লাল বর্ণ চোখে চুপ করে মাথা নিচু করে বসে আছে। এদের কিভাবে বোঝাবে ভাতের লোকমা তার গলা দিয়ে নামবে না? কিন্তু ইয়নজুন সোবিন আবারও আদরের স্বরে বলল, ভাইয়া একটু খাও। ইয়নজুন হাত ধুইনি, আমি হাত ধুয়েছি, আমারটা খাও। মিথ্যে বলছে সোবিন, আমিও হাত ধুয়েছি ভাইয়া, আমারটা খাবে। এই কথা বলে সে ছোট ছোট হাতে জাংকুকের গাল ধরে মিষ্টি করে বলল, ও ভাইয়া খাও। জাংকুক আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সামলানোর। বড় হয়ে সে কবে কারোর সামনে কেঁদেছে মনে পড়ে না, কিন্তু আজ মনে হচ্ছে নিজেকে সামলাতে পারবে না। আর এই দুটোকে এখন ফিরিয়ে দিলে নিজেরাও খাবে না, বরং কেঁদে ভাসাবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে না জানালে তোরা কেউ শান্তি পাস না তাই না? একজন তো আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমাচ্ছে। আমার পেটের খাবার না খেলে নাকি তার পেটে ভরে না। তাকেও ডাক, এসে আমার খাবারে ভাগ বসাক। তাকে এটাও বলিস সে ভাগ না বসালে আমার গলাতে কিছু নামতে চায় না। এখন তোদের পাজি বোনটা নেই জন্য তোরা এসে জ্বালাচ্ছিস। কেউ শান্তি দিবি না আমাকে তাই না? এত জ্বালালে চলে যাব, আর ফিরবো না বলে দিলাম। জাংকুকের কান্না ভেজা কণ্ঠস্বর শুনে পুনরায় সকলের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। ছেলেটার যে বুকটা ফেটে যাচ্ছে বুঝতে বাকি নেই কারো। জাংকুক থামতেই আর ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাবে শুনি? আমরাও তোমার পেছন পেছন ঠিকই চলে যাব। এই কথা শুনে জাংকুক এবার আয়ের দিকে তাকালো। আর কান্নারত লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাতেই চোখ পড়লো জিমিনের দিকে। জিমিন ছলছল চোখে তাকিয়ে আছে। সে সবার মতো মুখ ফুটে কিছু বলতে পারে না। জিওন নিবাসে ভাই বোনদের মধ্যে মুখচোরা স্বভাবের হচ্ছে জাংকুক আর জিমিন। জাংকুক চারজনের দিকে তাকিয়ে দেখে চারজনে প্লেট হাতে দাঁড়িয়ে আছে। সে এবার ইয়নজনের হাতে খাবারটা মুখে নিল। চিবানোর আগে চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। সোবিন সেই অশ্রু ছোট হাতে মুছে দিয়ে তার লোকমা বাড়িয়ে দিল। সেটা জাংকুক মুখে দিতে আর এগিয়ে এলো। ভাইয়ের দিকে লোকমা বাড়িয়ে দিয়ে বলল, দেখে কৈফিয়ত দিতে হবে তো নাকি? আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। লি জংসুক কদরে দাঁড়িয়ে ছলছল চোখে বন্ধু দিকে তাকিয়ে আছে। বেচারা জাংকুক না পারছে ভাত গিলতে, না পারছে ভালোবাসা মেশানো ভাত উগলে দিতে। সে পানির বোতল এগিয়ে দিলে জাংকুক পানি দিয়ে ভাত গিলল শুধু। তারপর নিল আয়ের বাড়িয়ে দেওয়া লোকমা। জিমি চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতেও ভাতের লোকমা। তবে সবার মতো সে এগিয়ে আসেনি দেখে জাংকুকই বলল, সবাই যে যার মতো পাচ্ছে অত্যাচার করছে, তুই বাদ যাবি কেন? আয়। জিমিন এগিয়ে এসে সেও ভাইয়ের মুখে ভাত তুলে দিল। বাকিদের মতো সে ভেবা করে কাঁদতে পারে না। যদি পারতো তাহলে ছোট বোনটার জন্য সে প্রাণ ভরে কাঁদতো। সে এগিয়ে জাংকুকের মুখে লোকমা দিল, তবে কিছু বলতে চাইলেও বলতে পারলো না। জাংকুক অনেক কষ্টে খাবার গিলে ওদের খেতে বলল। কেউ ঠিকঠাক খেতে পারলো না, তবে দুই একবার মুখে দিয়ে দেখে দিল। এরপর চার ভাই বোন জাংকুকের পাশ ঘেঁষে কাঁধে মাথা রেখে বসলো। চুপ করে পাঁচ ভাই বোন তাকিয়ে আছে আইসিইউ রুমের দরজার দিকে। অপেক্ষা করছে কখন তে উঠে দৌড়ে এসে বলবে, হসপিটালে মানুষ থাকে নাকি? তোমরা আমাকে ওখানে রেখে এখানে কি সলা পরামর্শ করছো? যা করেছো বেশ করেছো, আবার প্রথম থেকে শুরু করো। কিন্তু আফসোস সে আসবে না, উঠে আসার ক্ষমতাই তার নেই। সেভাবে বসে থেকে অনেকক্ষণ কেটে গেল। সারাদিন যেমন তেমন গেলেও ইয়নজুন সোবিন জাংকুকের হাত আঁকড়ে ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। জাংকুক দুহাত বাড়িয়ে দুপাশ থেকে বুকে আঁকড়ে রাখলো খুব যত্ন সহকারে।
সেখানে যাওয়া আসা করতে থাকা নার্স ডাক্তাররাও মুগ্ধ হলে তাদের ভাই বোনদের এমন ভালোবাসা দেখে। বেশ কিছুক্ষণ পর নার্স জানালো তার হার্টবিট স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। সত্যি সত্যি তার জ্ঞান ফিরলো। ছটফট করে খুঁজতে লাগলো জাঙ্কুককে। বাড়ির সবাই একে একে দেখা করে গেল, তবে তের চোখ খুঁজে চলেছে তার বিশুদ্ধ পুরুষকে। যেই তার সাথে দেখা করতে গেছে তাকে জিজ্ঞাসা করেছে জাঙ্কুকের কথা। জাঙ্কুক শুনলো ঠিকই, তবে গেল না। সে যাচ্ছে না দেখে লি জংসুক বলল, যাচ্ছিস না কেন? এতক্ষণ আমাকে টেনশনে আটমরা করে এখন ডাকলে আমি যেতে হবে? যাব না। এই কথা শুনে লি জংসুক এবার হেসে ফেলল। এদিকে রাত অনেক বেড়েছে, হসপিটালে ভিড়ও বেড়েছে। ওটি কিংবা আইসিইউর সামনে এতজনকে রাখা সম্ভব হচ্ছে না। অন্যরা এ নিয়ে ঝামেলা করছে। পরে বাধ্য হয়ে ম্যানেজার জাঙ্কুককে এই কথা জানালো। জাঙ্কুক শুনে মিস্টার নামজুনকে বলল সবাইকে নিয়ে চলে যেতে। লি জংসুক থাকবে, সুগা থাকবে, কোনো সমস্যা হবে না। সুগার কথা উঠতে মিস্টার নামজুন বললেন, তা সে কোথায়? কে এমন রাজকাজও করে বেড়াচ্ছে যে বিপদের দিনও ভাইয়ের কাছে এসে বসার সময় পাচ্ছে না? তাকে ডাকো, ডেকে বলো যেখানেই থাকো এক্ষুনি যেন উপস্থিত হয়। ওনার কথা শুনে জিমিন জানালো রাস্তায় আছে, চলে আসবে। যদিও মোটেও তা নয়, আসল কথা বললে কথা বাড়বে, তাই এই কথা বলে থামালো সে। তারপর থেকে আইসিইউ রুম থেকে ভিআইপি কেবিনে নেওয়া হলো। আরেক দফা সবার সাথে দেখা হলো তে। জাঙ্কুক আবার তাড়া দিতে ওনারা যাওয়ার জন্য পা বাড়ালো। মিসেস জিসি চুপ করে বসে রইল তের হাত ধরে। সবাই যাওয়ার কথা শুনে তের হাসিটুকু মুছে গেল। শক্ত করে মায়ের হাত হাঁকড়ে ধরলো। বড় মার দিকে করুণ চোখে তাকালো। অনেক কষ্টে বড় আব্বুকে অনুরোধ করলো তাকেও নিয়ে যেতে। এখানে একা থাকতে পারবে না, হসপিটালে থাকতে ভালো লাগে না তার। এসব অবান্তর কথা সময় যাচ্ছে দেখে জাঙ্কুক কেবিনে এলো। তের দিকে না তাকিয়ে সবাইকে আরেকবার তাড়া দিল। তে বুঝলো জাঙ্কুক থাকবে, তাই সে আর কোনো কথা বাড়ালো না, বরং সবাই যাওয়ার পরপরই জাঙ্কুকের বুকে হামলে পড়ার অপেক্ষায় রইল। বাকিরা একে একে গেলেও মিসেস জিসু এখনো স্থির হয়ে বসে আছে। মায়ের মন যেতে সায় দিচ্ছে না। ওনাকে বসে থাকতে দেখে জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে বলল, শরীর খারাপ করলে মাকে সামলাবো নাকি মেয়েকে? এর চেয়ে বাড়িতে যাওয়া উচিত। এই কথা শুনে মিসেস জিসু খোলা চোখ তুলে তাকালে জাঙ্কুক পুনরায় বলল, আমাকে বিশ্বাস করতে না পারলে থাকতে পারেন। আপনার আর আমি পরের ছেলে, আপনার তো আর আপন কেউ না, হতেও পারিনি কখনো। মিসেস জিসু আর কিছুই বলতে পারলেন না। আঁচলে চোখ মুছতে মুছতে সবার সাথে বেরিয়ে গেলেন। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে নিজেও বেরিয়ে গেল। তারপর নার্স এলো। স্যালাইন বদলে সেই স্যালাইনে ইনজেকশন পুশ করে টুকটাক কথা বলল। তে জবাব দিল না, শুধু শুনেই গেল। কথা বলার মাঝে পূর্বের মেডিসিনের প্রভাবে চোখে আবার ঘুম নেমে এলো। মিস্টার নামজুদের বাড়ি পাঠিয়ে কেবল কেবিনে প্রবেশ করলো জাঙ্কুক। সারাদিন সবাইকে চিন্তায় ফেলে আবারও শান্তির ঘুম ঘুমাচ্ছে বেয়াদবটা। তার জন্য কয়েক মিনিট একটু অপেক্ষা করাও গেল না। এ আবার নাকি খুব ভালোবাসে তাকে। মনে মনে এসব ভেবে সে কেবিনের দরজা আটকে এগিয়ে গেল তের দিকে। বসলো তের শিওরে। তারপর তের গালে এক হাত রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ইস, আদরের মুখটা সুখে আছে, চোখের নিচে বিষণ্ণতার ছাপ। সে একটু এগিয়ে যত্ন করে আদর এঁকে দিল তের কপালের ঠিক মাঝখানে। ব্যাঙাচি আত্মাকে দুর্বল করে দিয়েছে। এতদিনে গলা শক্ত খোলসটা নড়বড়ে করে দিয়েছে। সে কপালে কপাল ঠেকাতেই বেহা অশ্রু ঝরে পড়লো তের বদ্ধ চোখের পাতায়। কেঁপে উঠলো তে, তবে সে চোখ খুলে তাকালো না। অন্য সময় হলে হয়তো খুব লজ্জা পেত, নতুবা খুশিতে লাফিয়ে উঠতো। পরিস্থিতি এমন যে মেডিসিনের প্রভাবে এখন চোখ খুলে তাকাতে পারছে না। তার এই নিশ্চুপতা সহ্য হলো না জাঙ্কুকের, তাই বিড়বিড় করে বলল, নীরবতাকে অস্ত্র করে আমার ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিস না ব্যাঙাচি। বিশ্বাস কর, আমার পুরো পৃথিবী থমকে গেছে। ফিরে আয়, আগের মতো চঞ্চলতা নিয়ে জেগে ওঠ। ভালোবাসি বলে একবার বুকে লাফিয়ে পড়। নিভিয়ে দে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলতে থাকা অসহ্যকর যন্ত্রণা। এইটুকু বলতেই কেবিনের দরজা নক করতে জাঙ্কুক থেমে গেল। পিছন ফিরে চোখ মুছে দরজা খুলে দেখে নার্স দাঁড়িয়ে আছে। সে ভ্রু কুঁচকে তাকাতেই নার্স জানালো তাকে এক্ষুনি ডাক্তার রুমে ডাকছে, জরুরি কথা বলবে। জাঙ্কুক পিছন ফিরে একবার দেখে কেবিনের দরজা চাপিয়ে দিয়ে নার্সকে বলল এখানেই থাকতে। সে না আসা অব্দি যেন কোথাও না যায়। নার্স সম্মতি জানাতেই জাঙ্কুক চলে গেল চারতলায়। যে ডাক্তারটিকে দেখছেন উনি এখন আছেন চারতলায়। সে লিফটে ঢুকে যেতেই খোঁড়াতে খোঁড়াতে সিওনো প্রবেশ করলো কেবিনে। তের মুখ পানে তাকিয়ে দিকশূন্য হয়ে রাগে হিসিস করতে করতে চেপে ধরলো তের গলা। অন্য হাতে চেপে ধরলো না। আচমকা শ্বাস নিতে না পেরে ছটপটে উঠলো তে। চোখ খুলে সিওনোকে দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগলো। তাকে কাঁদতে দেখে সিওনোর হাতটাও থেমে গেল। সে তের মুখটা আগলে ধরে আচমকা সারা মুখে একের পর এক চুমু এঁকে ব্যাকুল সুরে কাঁদতে লাগলো। তে হতবাক হয়ে তাকিয়ে রইলো। কোনো পুরুষ এভাবেও কাঁদতে পারে? আর কাঁদছে বা কেন? এত অল্প দিনেও কাউকে এতটা ভালোবাসা যায়? বাসাটা কি সম্ভব? মাফিয়ারা নাকি নির্দয়, নিষ্ঠুর, তাদের পাশার মনে কি ভালোবাসা জন্মে? তাকে এভাবে তাকাতে দেখে সিওনো ওদের ক্যানোলা লাগানো হাতটা আলতো করে ধরলো। তারপর সে হাতে নিজের কপাল থেকে কান্নার স্বরে বলল, এই
বাবুই, এত পাষাণ কেন তুই? তখন বুক কাঁপলো না গুলির সামনে দাঁড়িয়ে যেতে? এত সাহস কোথায় পেলে? কেন পাগলের মতো এই জাঙ্কুকে ভালোবাসিস? ওর জন্য মরতেও দ্বিধা করিস না? কই, আমাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কেন রে, আমাকে কি ভালোবাসা যায় না? কেন যায় না? আমার তো এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। আমার জন্য কেউ গুলির সামনেও দাঁড়ায় না, আমাকে বাঁচাতে পাগলের মতো কাঁদেও না। ওই ওই জাঙ্কুকের তো সবাই আছে, মা আছে, বাবা আছে, বাড়ি ভর্তি সবার ভালোবাসা পায় সে। না খেয়ে থাকলে ভাই বোনেরা কৌশলে খাওয়াই তাকে। কই, আমিও তো সারাদিন ধরে না খেয়ে আছি। কেউ তো ছোট ছোট হাতে আমার মুখের সামনে শুকনো রুটিও ধরলো না। কেউ কেঁদে কেঁদে আদরে সুরে বললো না, খাও ভাইয়া। শোন বাবুই, জাঙ্কুকের জন্য সবাই আছে, সব আছে। এতজনের মধ্যে তুই যদি নাও থাকিস, কিছুই হবে না। বাবুই, পাখি আমার, ওকে ভুলে যা। করুণা করে হলেও আমাকে ভালোবাস, একটু, সামান্য একটু। আমার ভীষণ হিংসা হচ্ছে জাঙ্কুককে, মেরে ফেলতে ইচ্ছে করছে। ও তোকে হসপিটালে নিয়ে এলো বলে সেটা ভালোবাসা হয়ে গেল? দেখ না দেখ, আমিও গা ভর্তির জন্য তোর কাছে ছুটে এসেছি। গুলি আমার পায়েও লেগেছে, ইচ্ছে করেনি সেটা বের করার। শুধু তোকে দেখতে সেই সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করেছি, একা একা ছটফট করেছি তো কষ্ট দেখে। আমার থেকে ভালোবাসা না? ভালোবাসা কোনটা? কাকে বলে ভালোবাসা? হ্যাঁ বল, বল না কিভাবে ভালোবাসতে হয়। তুই আমাকে শিখিয়ে দে না হয়, আমি সেভাবে সেই নিয়মে ভালোবাসবো তোকে। প্রমিস, সেই নিয়মের অবাধ্য হব না, একটুও না, এক ফোঁটাও না। এই যে আমাদের লাভগুরু জিয়ন জাঙ্কুক, ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতেই লি জংসুকের গলা শুনে দাঁড়িয়ে গেল জাঙ্কুক। লি জংসুক এদিকে এসে হাসতে হাসতে জাঙ্কুকের কাঁধ চাপড়ে বলল, সোনা বাঁধানো কপালে তোর ভাই, নয়তো কেমনে কি? আমি দৃশ্যটুকু জাস্ট বলতে পারছি না, এই তোর ব্যাঙাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে এখন সব ঠিকঠাক। তোকে রেস্ট করতে পাঠিয়েছি, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না তাই পায়চারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে স্পেস দিয়ে এলাম। ডাক্তার ডেকেছে। ডাক্তার? কোন ডাক্তার? ডক্টর পার্কসন। হঠাৎ? জানি না, কি বলবে শুনতেই তো যাচ্ছিলাম। তুই শিওর? না মানে আমি কিন্তু পার্কিং লটে ডক্টর পার্কসনকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি, কথা হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবে সুইসাইড করেছে। আজ রাতে উনি হসপিটালে থাকতে পারবেন না, এই জন্য ডক্টর কিম জং স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেরির পথে। এই কথা শুনে হাতে থাকা জাঙ্কুকের পা চোখা থেমে গেল। তড়িৎ ঘাড় করে লি জংসুকের দিকে তাকাতেই চোখাচোখি হলো। অতঃপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়ানো শুরু করলো। তাদের মস্তিষ্কে কাজ করছে খারাপ কিছু ইঙ্গিত। লিফটের আশা না করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত গতিতে। কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশে কোথাও নেই। কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভিতর থেকে বন্ধ। কিন্তু তখন ঘুমাচ্ছিল, তাহলে কে লক করলো? ভিতর থেকে গঙ্গানোর শব্দ আসছে, পুরুষালী কণ্ঠস্বরে শোনা যাচ্ছে। লি জংসুক জাঙ্কুকের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই, সিওনো ভিতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। জাঙ্কুক জবাব দিল না, বরং লাঠি দিতে লাগলো কেবিনের দরজায়। লি জংসুক নিজেও লাঠি কষালো দরজায়, পরপর লাঠি দিতেই খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে সিওনো শক্ত হাতে চেপে ধরে আছে তার গলা, আর উন্মাদের মতো সমানে চেঁচিয়ে বলেই যাচ্ছে, কেন ভালোবাসবি না আমায়? হ্যাঁ, কেন বাসবি না? জাঙ্কুকের জন্য? ওকে, তাহলে তোরও বাঁচার দরকার নেই, মরে যা তুই। প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেবো, নয়তো তোর দেহকে মমি বানিয়ে আমার কাছে রেখে দেবো। এই কথা বলে সিওনো হাতের বাঁধন আরো শক্ত করলো। নিঃশ্বাস নিতে না পেরে মুরগির মতো ছটপটিয়ে যাচ্ছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। জাঙ্কুক ক্ষিপ্ত গতিতে সিওনোর সাথে কলা ধরে তার দিকে ঘোরালো, তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই থাকলো। হাতের কাছে কিছু না পেয়ে প্যান্টের বেল খুলে মারতে লাগলো উন্মাদের মতো। সিওনো অনেক চেষ্টা করে পারলো না জাঙ্কুকের সঙ্গে, মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা হলো। তবু সে সমানে বলেই চলেছে, মুক্তি চাস না? মুক্তি পাবি না। এই কথা শুনে জাঙ্কুকের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে লি জংসুক চিৎকার করে জাঙ্কুককে ডেকে উঠলো। তে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে জাঙ্কুক চেয়ার ফেলে ছুটে গেল তের কাছে, তেকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, এ ভয় নেই, এই তো আমি। টাকা কোথায় কষ্ট হচ্ছে? বল বল আমাকে। তে ধীরে ধীরে চোখ বুজে ফেলেছে দেখে জাঙ্কুক পাগলের মতো করতে লাগলো, বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো, গাল চাপড়ে ধরে ডাকতে লাগলো। অবস্থা বেগতিক দেখে লি জংসুক চিৎকার করে ডাক্তারদের ডাকলো, কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অগত্যা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাতের ক্যানোলাটা ছিটকে কোথায় পড়েছে কে জানে। ক্যানোলা লাগানো হাতে গড়গড় করে রক্ত বের হচ্ছে, লাগা হাতের ব্যান্ডেজ লাল রক্তে ভেসে উঠেছে। তে চোখ বড় বড় করে হা করে নিঃশ্বাস নিচ্ছে। তে হঠাৎ জাঙ্কুকের হাতটা আঁকড়ে ধরলো, হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না।
এই কথা বলতে বলতে নার্স ডাক্তারও ছুটে এলো। পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। হাঁপড়ের মতো শ্বাস নিতে লাগলো একের পর এক। হার্টবিট দ্রুত গতিতে ছুটছে, তার চোখের কোণ বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর তার নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে জাঙ্কুক বারণ করলে তে সেভাবেই কিছু বললো, তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডাক্তার নিজে বললেন কি বলতে চাই শুনতে। এই কথা শুনে তে মাস্ক সরালো ঠিকই, তবে কিছু বলতে পারলো না। বলতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। জাঙ্কুক নির্বাক, সে যেন বাকশক্তি হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে তার মুখ পানে। ডাক্তার যদি ডেকে রেখে জাঙ্কুকের হার্টবিট চেক করতো, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসা পরামর্শ দিত। তার এই নীরবতাতে সহ্য হলো না। সে ফের হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির সবাইকে ডাকুন, নয়তো। সে আর পুরো কথা বলতে পারলো না, তবে উঠে বসতে চাইলো। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করলো। তার হাত ছুটিয়ে নিয়ে জাঙ্কুকের বুকে আস্তে করে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকে চাই, মানে শুধু আপনাকে। আমি তো শুধু তোরই। থাম না প্লিজ, দোহাই লাগে, একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকে। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা, তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়াং ম্যান, যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। ওর শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পর ও যে বেঁচে আছে এটাই তো শুকরিয়া। যতটুকু বুঝছি ওর হার্টেও সমস্যা করছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন। এই কথা বলে উনি তাকে শান্ত হতে বললেন, কিন্তু তে শান্ত হওয়া তো দূর, জাঙ্কুকের বুকে মাথা থেকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল জাঙ্কুক। সরাতে গেলে জোর করে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে থাকলো। ওদিকে নড়লেই গুলি লাগা হাত ব্যথায় টনটন করছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করতে আছে। থামছে না দেখে জাঙ্কুক আদরে সুরে বলল, আমি তোর, প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালে বিয়ে করবো। তে জাঙ্কুকের বুকে মাথা থেকে অনবর মাথা না এলো, অর্থাৎ এখনই বিয়ে করবে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার জাঙ্কুককে কিছু বলে নার্স কিনে চলে গেলেন। তে রক্ত মাথা হাতে হাওয়া করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে জাঙ্কুকের বুকটাও ভিজে গেল। তখন তা অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হবো জাঙ্কুক ভাই, এখনই হবো, এই মুহূর্তেই হবো। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ায় হয় আপনি আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে জাঙ্কুক কিছু বলার ভাষা পেল না। তারও চোখ জোড়া ছলছল করে উঠল। অসহায় লাগছে খুব। সে নিজে মেরে থেকে কাঁদালে তখন কষ্ট লাগে না, ইচ্ছে করে আরো মেরে বকে ব্যাঙাচিকে কাঁদাতে। কিন্তু সে ব্যতীত কারো আঘাতে যখন তে কাঁদে, ইচ্ছে করে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে। সে এতদিন খুব করে চাইতো তে ভালোবাসা বোঝুক, সবার সামনে তাকে চাইতে শিখুক। একদিন সে তেকে বলেছিল এই কথা। আজ পরিস্থিতি এমন যে তেই ব্যাকুল হয়ে তাকে চাইছে, তার ব্যাঙাচি তাকে চাইছে। আর কিছু ভাবার সময় নিল না জাঙ্কুক। তের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করলো। কয়েকবার ঢোক গেলে নিজেকে সামলালো। প্রথমবার কল রিসিভ হতেই সে বলল, বাবা, বাবা ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। কি হয়েছে জাঙ্কুক, গলা এমন লাগছে কেন? তেমা ঠিক আছে? এসো বাবা, তাড়াতাড়ি এসো প্লিজ। ফোন করে জাঙ্কুকের ভেজা কণ্ঠ শুনে মিস্টার নামজুন শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজের শরীরটাও ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30। রাত 11টার দিকে সপরিবারের সবাই বাড়ি ফিরেছিলেন, তাও জাঙ্কুকের কথায়। তখন তো একটু ভালো ছিল, তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? জাঙ্কুক কাছে কেন এভাবে? অকারণে কাঁদা ছেলে তো জাঙ্কুক না। বিপদে না পড়লে দুই ছেলের কেউ কখনো এইভাবে ডাকে না। মিস্টার নামজুন যেভাবে ছিলেন সেভাবেই গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এলেন। এসে দেখে কেউ জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে মিসেস জিন, মিসেস জেনি, মিসেস জিসু আর মিস্টার কাই কিছু বলার আগে উনি বললেন হসপিটালে যাচ্ছে। এই কথা শুনে ওনারাও তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে। মিস্টার নামজুন মানা করলেও কেউ শুনলো না, বরং আয়ু আর জিমিনকে ঘুমন্ত ইয়ঞ্জুন ছবিনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলে চোখ কান খোলা রাখতে। ওদিকে জাঙ্কুক সুগাকেও আসতে বলে একই ভাবে। ভাইয়ের ডাক শুনে সুগা সহ তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে। লিজং সুক বেরিয়ে গেছে কাজে ডাকতে। বেরিয়েছে ঠিকই, কিন্তু এত রাতে কাজে পাবে কোথায়? অগত্যা ইউনোকে জানাতে তারা গেল কাজী অফিসের সামনে। সাইন বোর্ডে থাকা ফোন নম্বরকে কল দিতে থাকলো অনবরত। কাজী অফিসের বিল্ডিং এ থাকতে কাজী সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাংতলা করে তুলে গাড়িতে নিয়ে বসালো। বেচারা কাজী ভয় টু শব্দ করতে পারলেন না, কারণ ছেলেগুলো ভদ্রবেশে হলেও সবগুলোর মুখ দেখে মনে হচ্ছে এরা হাসতে জানে না।
ভুলভাল কিছু বললেই ভবলীলা সাঙ্গ করে দেবে। অগত্যা উনি চুপ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। এইদিকে সিওনু উঠে বসে তাকিয়ে আছে মেঝের দিকে। তের বলা প্রতিটা কথাই তার কানে ঢুকেছে। তার ছোঁয়া এত জঘন্য, শুধু ছুঁয়েছে বলে সেইভাবে বলতে পারলো। সে তো ছোট থেকে দেখে বড় হয়েছে চুমু খাওয়ার ব্যাপারটা খুব কমন, নারী পুরুষের দৈহিক ব্যাপারটাও খুব নরমাল। যেখানে সে শুধু থেকে দুবার চুমু খেয়েছে, নোংরা স্পর্শ করেনি, তাও এত ঘৃণা। এদিকে মিস্টার নামজুন্না পৌঁছে জাঙ্কুকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেলেন। কারণ কেবিনে শুধু জাঙ্কুকে না, মাফিয়া কিং কিম সন-হো উপস্থিত রয়েছে। রক্তাক্ত অবস্থায় এখনো সেভাবে বসে আছে। তাকে রাখার কারণ আছে যদিও, বিশেষ করে জাঙ্কুক চাচ্ছে তার সামনে ওদের বিয়েটা সম্পূর্ণ হোক। তার বেহাল দশা আর সিওনকে দেখে বড়দের ঘটনা বুঝতে দেরি হলো না। তবে জাঙ্কুকে থমথমে মুখ দেখে কেউ কিছুই বললেন না, নীরবে মেনে নিলেন। মিস্টার নামজুন নিজেই মিস্টার বুকামকে কল করে ঘটনাটা জানালেন। ভিডিও কলে উনিও উপস্থিত থাকেন। তখন কাজিনি ইয়োনোরা এলো। তার মাথায় ওনাদের বালিশে হেলান দিয়ে আছোয়া হয়ে আছে। জাঙ্কুক তার পাশে বসা। বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ালো। কাজীকে আদেশ করতে উনি লেখালেখি সেরে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমে থেকে কবুল বলতে বললে খুব একটা সময় নিল না তে। এই কয়দিনে হাঁপিয়ে গেছে সে এবার স্বাভাবিকভাবে বাঁচতে চায়। জাঙ্কুকে সহধর্মিনীর পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়। তাছাড়া সে বুঝে গেছে বিয়ে ছাড়া সিওনও সহজে তার পিছন ছাড়বে না, তাদেরকে ভালো থাকতেও দেবে না। মনে মনে এই কথা ভেবে সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে জাঙ্কুকের নামে কবুল বলল। জাঙ্কুকে কবুল বলতে বলায় সিওনও খুশি উঠলো। উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মারলো জাঙ্কুকের দিকে। সেটাকে নিখুঁত ভাবে লাগলো জাঙ্কুকের কপালে। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের বুকেতে রক্ত গড়াতে লাগলো। সুগা ইয়োনোরা হুঙ্কার ছেড়ে তাকে মারতে গেলে জাঙ্কুক ওদের থামিয়ে দিল। কেউ তার দিকে এগোতে গেলে জাঙ্কুকে সরিয়ে দিল তার কাছ থেকে। তারপর সে সিওনহর দিকে তাকিয়ে তার ছেলের হাসি হেসে তার চোখে চোখ রাখলো। সুস্পষ্ট 3 বার কবুল বলল। তাকে কবুল বলতে দেখে সিওনহ চিৎকার করে বলে উঠলো, তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে দেখে আমার হাতে তুলে দিবে। শুধু তোমার কথা ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম। দিনের পর দিন পড়েছিলাম তোমার কথা বিশ্বাস করে। তুমি আজও আমায় ঠকালে, সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডুবালে। তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম, ওরা আমাকে আবার হারিয়ে দিল। তুমি প্রমিস রাখতে পারো না বাবা? ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার। আই জাস্ট হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ।